ওয়েলকাম টু শৌকতাস ডায়েরি। কেন এসএসসি এখনো বলতে পারছে না যে 7% ধরে কাজ হবে? তাহলে কোন দিকে গতি, মানে কি চাইছে এসএসসি আমরা কিন্তু এখনো জানি না। কারণ 7%-এর কোন রকমের ডিক্লারেশন এখনো পর্যন্ত আসেনি। উপরন্তু এদিকে কাউন্সিলিং বন্ধের নোটিশ চলে এসেছে, ওদিকে পিভিআর বন্ধের নোটিশ চলে এসেছে বাই মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু ভেরিফিকেশন চলছে এবং সেই ভেরিফিকেশনের মধ্যে কালকের ভিডিওতে বলেওছি এবং একজন ক্যান্ডিডেটের অভিজ্ঞতার কথাও জানিয়েছি এবং তিনি বলছেনও যে সেখানে কিন্তু ওবিসিতে যারা বাদ পড়ে যাচ্ছেন তারাও গিয়ে কিন্তু ভেরিফিকেশন করাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে চাইছে কি এসএসসি? এবং এসএসসি কেন এখনো পর্যন্ত 7%-এর নোটিশটা দিতে পারছে না? পুলিশের ক্ষেত্র তো দিয়ে দিল, অর্থাৎ যে কোনো কিছুই এখন 7% ধরে হবে, সব জায়গায় ডিক্লারেশন চলে আসছে, কিন্তু এসএসসি জানাতে পারছে না যে 17% নয় 7% ধরে হবে। যদিও আমরা অনেকেই কিন্তু মোটামুটি বুঝতে পেরেই যাচ্ছি যে 7%-এর দিকে সমস্ত কিছু এগোচ্ছে, কিন্তু এসএসসি বলছে না। এইখানে ব্যাপারটা কেন হচ্ছে? এই ব্যাপারটা হওয়ার প্রধান কারণই হচ্ছে এটা 2016-র ক্যান্ডিডেটসরা এর মধ্যে রয়েছেন, এর মধ্যে একটা বিরাট রকমের আইনি জটিলতা রয়েছে। প্রেক্ষাপটটা বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে এই পরীক্ষাটি হয়েছিল। অবশ্যই ফ্রেশার যারা চাকরির পরীক্ষা দিয়েছেন এসএলএসটি 2-তে তাদের ভাগ্যও ঝুলছে 2016-র সাথে। এখন তারা মোটামুটি একই পথের পথিক বলা যেতে পারে, মানে একদম মেম প্যানেল লিস্টের নাম দেখার পরেও তারা কিন্তু আউট হয়ে যাচ্ছেন। অনেককে দেখা যাচ্ছে আবার প্রথম থেকে ভেরিফিকেশন ইন্টারভিউ করতে হবে, আবার তারা সাকসেসফুল হবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আসল যে প্রেক্ষাপটটা ছিল সেটা ছিল 2016-কে আবার পরীক্ষা দিয়ে ফেরাতে হবে, এরকম একটা নির্দেশ বাই সুপ্রিম কোর্ট। এই যে 2025 এর মধ্যে সেই যে 2016-র ক্যান্ডিডেট গুলো রয়েছে, প্রথমত সেই 2016-র মধ্যে ওবিসি গুলো রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটস রয়েছে। তাহলে যে ব্যাপারটা ঘটবে যে ওবিসি যদি ওই যে সমস্ত ওবিসি 7% হবার জন্য বাদ যাবেন যে সমস্ত ক্যান্ডিডেট, তার মধ্যে 2016-র লোকজন রয়েছে। এই ক্যান্ডিডেট গুলোকে নিয়ে কি করা হবে এই বিষয়ে আইনি পরামর্শ কিন্তু চলছে, কারণ তারা কিন্তু টেন্টেড নয়। এবং একটা কথা বারবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, যে সমস্ত সার্ভিস হয়ে গিয়েছে, মানে সার্ভিসে জয়েন করে ফেলেছে কেউ, অথবা কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে ফেলেছে এই 17%-এর সুবিধা নিয়ে, তাদের কোনো কিছুতে কোনোভাবে হার্ম করা যাবে না। এটা তো পরিষ্কার যে নতুন প্রসেস গুলোতে 7% হলেও তারা কিন্তু 17% ধরে যে যেখানে আছে সে সেখানে থাকবে, তাদের কিছু নাড়াচাড়া করা হবে না, এটা তো বলেই দেওয়া হয়েছে। 2016 কিসের মধ্যে পড়ছে তাহলে? তারা কি এই নতুনের মধ্যে পড়ছে, নাকি তারা ওই 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 এসএলএসটি 1-এর ক্যান্ডিডেট তারা? তাহলে তার স্যালারি তো এখনো পাচ্ছে, তার এক্সপেরিয়েন্সের নম্বর এখনো পর্যন্ত পাচ্ছে। তাহলে সব দিক থেকে এই 16-র ক্যান্ডিডেট গুলোকে নিয়ে কি করা হবে আইনি পরামর্শ চলছে, এবং ওইটার জন্যই মেনলি এদিকে আবার তো এতে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে এই চাইতে, কি বলে, সময় চাইতে। সে 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর হোক পাবে, কিন্তু সেখানে গিয়ে কি যুক্তি দেবে ওইটা এখনো পর্যন্ত তারা কিন্তু স্থির করতে পারছেন না, যে কারণে 7%-এর নোটিশটা আসছে না এবং ভেরিফিকেশনটাও চালিয়ে যাচ্ছে। যেটা আশ্চর্যের আমাদের কাছে, ভেরিফিকেশনটাও চালিয়ে যাচ্ছে। এটা হয়তো সুপ্রিম কোর্টকে বলবে যে আমরা আমাদের মতো করে মানে এই করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, এবং আইনি পরামর্শও চলছে যে কি করা হবে না হবে, যে কারণে এখনো পর্যন্ত 7%-এর নোটিশটা 2016 থাকার জন্য এখনো পর্যন্ত আসছে না। এটাই একমাত্র কারণ বলেই আমার মনে হয়, না হলে পুলিশের মতো কিন্তু এটাও কিন্তু বলে দিত 7% ধরে হবে। উপরন্তু 16-র সময়ে, মানে দেখুন, আগের সরকার যে জগাখিচুড়ি পাকিয়ে রেখেছে তার জন্য সাফার করছি আমরা সবাই। 16-র সময়ে নিয়ম কি 17% ছিল না 7% ছিল? 17% ছিল। তাহলে তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? এই সমস্ত আইনি পরামর্শ চলছে, যে কারণে 7% এখনো ডিক্লেয়ার করছে না। তাদের চাকরি আছে না নেই আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। প্যানেল তাদের এই করে দিচ্ছে, নেই বলছে, কিন্তু তাদের স্যালারি চলছে, কিন্তু তাদের ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু তারা সমস্ত ডিউটি পালন করছেন, কিন্তু তারা সেন্সাসের ডিউটিও মনে হয় চলে আসছে, সমস্ত কিছুই করছেন, তারা ভোটের ডিউটি করছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, সমস্ত কিছুই করছেন। তাহলে চাকরি আছে না নেই এই আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক আছে? এবার এইগুলো বললে অনেকে খেপে যায় যে স্যার আপনি তো 16 হয়ে কথা বলছেন। আমি কারোর হয়ে কথা বলছি না, আর আমার কোনো কিছু বলাতে সুপ্রিম কোর্টের অর্ডার অন্তত পাল্টে যায় না, তাই না? তাহলে সেখানে আমি
এই 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 দিকগুলো চলছে বলে 7%টা এখনো ডিক্লারেশন আসছে না, সেইটুকু শুধু বলতে চাইছি। ওকে, এবার ওই যে বললাম আবেগ দিয়ে তো অনেক কিছুই বলতে পারি, যেহেতু প্রথম থেকে মানবিক মানবিক ব্যাপারটা বারবার শুনে এসেছি, সুতরাং ভেবেছিলাম যে 17%ই থাকবে, যেখানে অনেক ইন সার্ভিস তো রয়েছে, প্রচুর ফ্রেশারও রয়েছে, তাদের ভাগ্য ঝুলে আছে। সুতরাং সমস্ত দিক থেকেই সরকার মানবিক হবে টু দ্য ফ্রেশার্স অ্যান্ড টু দ্য 2016 ক্যান্ডিডেটস। কিন্তু 17% থেকে এই তো 7%-এর দিকেই হতে চলেছে। সুতরাং আবেগ কাজ করলো না, মানবিকতা যেটাকে ভাবছিলাম সেটা হয়তো মানে মানে তার প্রকাশটা হয়তো অন্য দিক থেকে হবে, এটা হয়তো নয় 17%, সেটা হয়তো ভুল ভেবেছিলাম, তাই না? তাহলে আবেগ দিয়ে অনেক কিছু ভাবা যেতে পারে বা যুক্তিও দেওয়া যেতে পারে, কিন্তু আইন তো আইনের পথে চলবে, সেই আইনি পরামর্শই চলছে এই 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 7% এখনো পর্যন্ত, সেই কারণেই কিন্তু এখনো ডিক্লারেশনটা হয়নি। আর আপনাদের দয়া করে একটা জিনিস বলি, এই 2016 ক্যান্ডিডেটস এবং ফ্রেশার্স এদের মধ্যে যে চুল ছেঁড়াছিঁড়িটা যেটা চলছিল কিছুদিন আগে পর্যন্ত, এখন কিন্তু কমেছে একটু, দেখবেন এখন কিন্তু কমেছে। বুঝতে পারছেন যে 2025 যদি ডুবতে বসতে প্যানেল ক্যান্সার বলছি না, 1 বছর 1.5 বছর 2 বছর বা কোনোদিন কবে হবে কিছু ঠিক না হয়, এরকম অবস্থায় যদি চলে যায়, তাহলে পথে কিন্তু সবাইকেই নামতে হবে, এটা কিন্তু আপনারা বুঝে গেছেন। তবুও এর মধ্যেও চুল ছেঁড়াছিঁড়ি চলছে, এর মধ্যেও মারামারি করছে। মানে আমার কমেন্টটাই দেখতে পাচ্ছি। একটা 1 মিনিটের গল্প বলি, 1 মিনিটের গল্প একদম, ঠিক আছে? পরিযায়ী পাখি হয় না, পরিযায়ী পাখি তো যখন ওই শীত পড়ে তখন গরমের জন্য অন্য দেশে যায়, এটা তো আপনারা শুনেছেন, আমাদের দেশেও আসে, পরিযায়ী পাখি বলি আমরা তাদের। তো একটা পাখি এত আনন্দে ছিল যে ওই শীত টিত পড়ে গেছে, সে বুঝতে পারেনি, সে ওই তার দলের সবাই চলে গেছে অন্য দেশে, হ্যাঁ, সে কিন্তু বুঝতে পারেনি বা যাই হোক কোনোভাবে যেতে পারেনি, হ্যাঁ, সে উঠতে পারেনি। এবার সে যখন বুঝতে পারছে যে এবার আমার ওড়া উচিত, তখন সে কিন্তু ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করছে, কিন্তু ওড়ার চেষ্টা করলেও সে উঠতে পারছে না, তার গায়ে বরফ জমে যাচ্ছে এবং সে পড়ে যাচ্ছে এবং তার মৃত্যুর কাছাকাছি সে চলে আসছে। হ্যাঁ, এরকম সময়ে ওই পাশ দিয়ে একটা গরু যাচ্ছিল, বুঝলেন তো, গরু তার উপরে গোবর ফেলে দিয়েছে। যেই গোবর ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে বলুন তো, গোবরের যে উষ্ণতা সেই তাপে সে কিন্তু প্রাণ ফিরে পেয়েছে এবং তার ওই বরফ টরফ যেগুলো, যে বাঁচার যে একদম ন্যূনতম যে জিনিসগুলো সে পাচ্ছিল না, সেগুলো সে পেতে লাগলো এবং সে মোটামুটি একটা জায়গায় স্থির হয়ে একটু বাঁচার মতো তৈরি হলো আর কি, ঠিক আছে? যে মানে একদম মরে যাচ্ছিল যখন, এইরকম সময়ে কি হলো, একটা বেড়াল পাশ দিয়ে যাচ্ছিল। বেড়াল এবার সেই যেহেতু ওই ওই পাখিটা একটু সুস্থ হয়েছে, একটু ডাকাডাকি শুরু করেছে, কিচিরমিচির শুরু করেছে, সেই কিচিরমিচির শুনে বিড়ালটা চলে এসছে। বিড়ালটা চলে এসে তাকে বার করেছে গোবরের মধ্যে থেকে, করে তাকে খেয়ে নিয়েছে। গল্পটা এখানে শেষ, কিছু বুঝতে পারেননি হয়তো এখনো পর্যন্ত। গল্পটার মর্মার্থ কোথায়, যে আপনার উপরে যে গোবর ছুটছে, সবসময় সে আপনার ক্ষতি চাইছে এমন নাও হতে পারে। আবার গোবর যে নোংরাটাকে আপনি ভাবছেন যে নোংরাই, তার মধ্যে থেকে যে আপনাকে টেনে তুলছে, হতে পারে সে আপনার ভালো কিছু করবার জন্য তুলে আনছে না, হতে পারে সে আপনাকে খাবার জন্য তুলে আনছে, এটাও হতে পারে। কেন বললাম গল্পটা? গল্পটা এই কারণে বললাম যে এই 2016 ক্যান্ডিডেট আর ফ্রেশাররা যেভাবে চুল ছেঁড়াছেড়ি এখনো করে যাচ্ছেন, যেভাবে বিভিন্ন জায়গায়, ফেসবুকে তো প্রচুর গ্রুপ আছে, চোখে পড়ে তো মাঝে মাঝে, এমন অশ্রাব্য গালাগালি দিচ্ছে একে অপরকে। আমি 2016 ক্যান্ডিডেটদের বলছি, তারা তো শিক্ষক হয়ে গিয়েছেন, ফ্রেশাররা তো শিক্ষক হবেন, হবু শিক্ষক, আর 2016 ক্যান্ডিডেটরা শিক্ষক আছেন এখনো পর্যন্ত। এই দুই পক্ষের মাঝে মাঝে যা বাকবিতণ্ডা শুনছি, তাতে এই গল্পটাই মনে পড়ছে। একটা জিনিস মাথায় রাখবেন, যে এই চুল ছেড়ে করে কিছু হবে না, আপনাদের সংঘবদ্ধ হয়েই থাকতে হবে। এবং একদম প্রথমে যদি সংঘবদ্ধ হয়ে যদি কাজটা করতেন যে না, দুটো পরীক্ষা আলাদা হবে, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। তাই ছদ্মবেশে কেউ আপনার কাছে এসে যদি আপনার হেল্প করতে চায়, হতে পারে সেই হেল্পটা হেল্প নয়। আবার এই যে কাদা ছোড়াছুড়ি করছেন যাদের সঙ্গে, হতে পারে তারাই আপনাদের পরম বন্ধু। একসঙ্গে কাজ করলে, একসঙ্গে থাকলে হয়তো সমস্ত কিছুই ঠিক থাকবে। কেমন? একটা জিনিস বলবো শেষে, যে সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি আমরা, এই সরকারকে এই জন্য এনেছিলাম ইত্যাদি অনেক কিছু কমেন্ট করছেন। আমরা কি এই দিন দেখার জন্য সরকারকে এনেছিলাম?
হ্যাঁ, এই 3 মাসের মধ্যে মোহভঙ্গ হয়ে গেল, চোর তাড়িয়ে ডাকাত এনেছি ইত্যাদি বহু রকমের কমেন্ট পড়ছে আশেপাশে, অনেক জায়গায় দেখতে পাচ্ছি, লোকের মুখেও শুনছি, হয়তো ফ্রাস্ট্রেশন থেকে বলছেন কথাগুলো, কিন্তু এখনো বলবো অ্যাটলিস্ট এই এসএসসির ক্ষেত্রে বলবো যে এখনো পর্যন্ত গভর্নমেন্টকে জাজ করবার সময় আসেনি। কি যে ঠিকঠাক করে হতে চলেছে আমরা সেটা বুঝতে তো পারছিই না, কিন্তু আমরা এটুকু তো বুঝতে পারছি যে যেন তেন প্রকারেণ যদি নিয়োগটা করে দেয় তাহলে আবার 2 বছর বা 1 বছর পরে বা 7 বছর পরে চাকরিটা আবার চলে যেতে পারে। তাই এখনো পর্যন্ত যদি সমস্ত কিছু ঘোটালা যেগুলো আছে সেগুলো কাটিয়ে সরকার যদি সমস্ত ঠিকঠাক করে দিয়ে তারপরে নিয়োগ করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটাই মঙ্গল। আমি বারবার বলছি এসএলএসটি 2 এর থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু দেখুন, এটা আমি কিন্তু একদম 10 মাস আগে থেকে যখন আমি চ্যানেল শুরু করেছিলাম তখন থেকে বলে এসেছি, কারণ এই গেজেটটাই ঠিকঠাক ছিল না, আপনারা সবাই জানেন এগুলো। তাহলে সেই নিরিখে সেই প্রবলেমগুলো কাটিয়ে 10 নম্বর এক্সপেরিয়েন্সের নম্বর, তারপরে আপনার ওই যে এক্সপারিয়া প্যানেলের নম্বর, ওবিসির যে ক্যাটাগরি, এই সমস্ত ঝামেলা কাটিয়ে সমস্ত কিছু কাটিয়ে একবারে তারপরে নিয়োগটা হোক। নাহলে আজকে ওবিসির ক্যান্ডিডেট, ওবিসির ঝামেলাটা মিটে গেল, 10 নম্বর পড়ে থাকলো, আবার চাকরি জয়েন করবার পরে শুনবেন আপনার চাকরি নেই, আপনার আবার প্রথম থেকে ভেরিফিকেশন ইন্টারভিউ হবে, সেটাই কি ভালো লাগবে? সুতরাং গভর্নমেন্টের সমালোচনা করবার, হ্যাঁ গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন, আমিও কোনো পক্ষে কথা বলছি না, কিন্তু এটুকু বলবো এতটা জাজ করবার সময় এখনো পর্যন্ত আসেনি। ভালো কিছুর জন্যই আমাদের আশা করতে হবে, ভালো কিছু ঘটবে সেটাই আশা করতে হবে। তবুও আমরা বিভিন্নভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এই যে মানে ভেরিফিকেশনটা চলছে, এর কোনো ক্লারিফিকেশন নেই যে ভেরিফিকেশনটা চলছে, হ্যাঁ আপনাদের ইন্টারভিউ হবে, এরকম একটা ক্লারিফিকেশন না দিচ্ছে না, এটা খারাপ লাগছে। কাউন্সিলিং এর নোটিশ যেদিনকে আসার কথা ছিল, বন্ধের নোটিশ, সেদিন কাউন্সিলিং আসার নোটিশ যেদিনকার কথা ছিল সেদিনকেও কিন্তু কাউন্সিলিং এর নোটিশ আসলো না, আবার আসতে পারছে না সেটাও বললো না, বা কেন আসলো না সেটাও বললো না। এইগুলো তো ঠিক নয়, মানে প্রার্থীরা প্রত্যেকে পাজলড হয়ে রয়েছে, কনফিউজড হয়ে রয়েছে, কি করবে কিছু বুঝতে পারছে না। অ্যাটলিস্ট গভর্নমেন্ট যদি বা এসএসসি যদি ক্লিয়ার করে দেন, এসএসসি স্বশাসিত সংস্থা, সমস্ত কিছু বুঝতে পারছি, তবুও এসএসসি হোক গভর্নমেন্ট হোক কিছু একটা ক্লারিফিকেশন দিক এবং সবাইকে আশ্বস্ত করুক যে হ্যাঁ প্যানেল ক্যান্সেল হচ্ছে না, আমরা একটু সময় নিচ্ছি, হ্যাঁ যে সময়টা পাবো সেই সময়ের মধ্যে সমস্ত কিছু, ডোন্ট ওয়ারি। একটা কথা, যখন আমরা যখন বিপদে পড়ি না, দেখবেন আমাদের না 100টা লোককে দরকার হয় না, একটা লোক যদি ঘাড়ে এসে হাত দিয়ে বলে ঠিক আছে দেখছি ঠিক হয়ে যাবে, দেখবেন আপনি উঠে দাঁড়াবেন। এই জিনিসটা একটু মিসিং লাগছে। এইটুকু ছাড়া আমি বলবো যে গভর্নমেন্টের একদম তুলোধনা করে ছেড়ে দিচ্ছি, হ্যাঁ কমেন্টে কিস্তি দিচ্ছি, হ্যাঁ এগুলো করবেন না, এগুলোতে আইনি জটিলতাতেও পড়তে পারেন, কিন্তু কেমন এখনো পর্যন্ত সেই হিসেবে ওইভাবে আশাহত হবার কিন্তু এখনো কিছু ঘটেনি। বুঝতে পারছি 15 বছর চাকরি নেই, কিন্তু এই সরকার এসেছে 3 মাস, আমাদের আরো সময় দিতে হবে এবং সমস্ত কিছু কাটিয়ে তারপরে নিয়োগ হবে বলছে, সেটাই সব থেকে ভালো। কিন্তু সেটার জন্য সরকার যেন বসে না থাকে, কাজটা যেন চলে, আমরা যেন সেটা দেখতে পাই, আমরা যেন চর্মচক্ষে সেটা যেন দেখতে পাই এবং আশ্বস্ত হই, এবং সরকারও ক্লারিফিকেশন দিক, সরকারও পাশে থাকুক এবং একটা শীঘ্রই, অতি শীঘ্রই, এগুলো না বলে অ্যাটলিস্ট একটা ডেট, অ্যাটলিস্ট অন্য কিছু বলা, এগুলো আমরা চাইছি। ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।